কারণ কালো গাড়িতে আমরা ছিলাম আর দুইজন লোক আমার বাবা মা ছিল। তুই যা তো এখান থেকে, ভালো লাগছে না আমার, আমাকে একটু একা থাকতে দে। আমাকে এই অবস্থায় দেখে সায়নের মোটেও ভালো লাগছে না, কষ্ট হচ্ছে আমার জন্য। আমার এই অবস্থার জন্য সায়ন নিজেকে দায়ী করছে। ভাবতে লাগলাম কিভাবে সিনিয়র বেবির মন ভালো করা যায়। পরক্ষণেই মনে হলো সিনিয়র বেবি তো বিরিয়ানি খুব পছন্দের, বিরিয়ানি দেখে নিশ্চয়ই একটু মন ভালো হবে। যদিও সিনিয়র বেবির সামনে দাঁড়ানোর কোনো মুখ নেই আমার, তবু একটু তো চেষ্টা করতে পারি মেয়েটার মন ভালো করার। কিন্তু আমি তো রান্না জানা তো দূরের কথা, কখনো কিচেনেও যায়নি। পরক্ষণেই মনে হলো ইউটিউব তো আছেই, ইউটিউব থেকে শিখে রান্না করব। কিন্তু কথায় আছে না, অভাগে যেদিকে যায় সেদিকে জল শুকিয়ে যায়। আমার অবস্থাও এমন হয়েছে। ইউটিউবে ভিডিও প্লে করতে গিয়ে বুঝতে পারলাম কারেন্ট নেই, যার কারণে ভিডিও প্লে হচ্ছে না। কি করব বুঝতে না পেরে মমের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, মম বিরিয়ানি কিভাবে রান্না করতে হয়? কেন, তুই জানে কি করবি? রান্না করব। সিরিয়াসলি? এত প্রশ্ন করছো কেন? বললে বলো, না বললে নাই। আরে এত রেগে যাচ্ছিস কেন? তোর যে বিরিয়ানি খেতে মন চাইছে আমাকে বলতে পারতি, আমি রান্না করে দিতাম। আমি খাওয়ার জন্য রান্না করছি না। তাহলে কার জন্য রান্না করতে চাচ্ছিস? ওই তাকিয়ার জন্য? না, তোমার একমাত্র সিনিয়র বৌমার জন্য। মানে কি, আমি ঠিক শুনছি তো? হ্যাঁ মম, জোর করে বিয়ে দিয়েছো সিনিয়র একটা বেবির সাথে, যে কিনা এই শ্রেয়াস আবরার সায়নকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। এখন আবার তার পুরনো কথা মনে করিয়ে দিয়ে মন খারাপ করে দিয়েছি। তাই তার মন ভালো করার জন্য আমার এই সূক্ষ্ম প্রচেষ্টা। আচ্ছা ঠিক আছে, আমি বলছি তুই নোট করে নে। ঠিক আছে মম। অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর সক্ষম হলাম বিরিয়ানি রান্না করতে। একটা প্লেটে বিরিয়ানি, ডিম, সালাদ সাজিয়ে রুমে নিয়ে এলাম। রুমে এসে দেখি সিনিয়র বেবি শুয়ে রয়েছে। সিনিয়র বেবি, আবার কেন এসেছিস? খুব তো কান্নাকাটি করলে, এবার তো ওঠো। তুই আমার সামনে আসবি না সায়ন। যতবার তুই আমার সামনে আসবি ততবার আমার বাবা মায়ের চেহারা আমার চোখের সামনে ভেসে উঠবে, আর আমার ততবার মনে হবে আমি একটা খুনির বউ। তুমি আমাকে যা মন চায় বলো, তবু উঠে দেখো আমি তোমার জন্য কি নিয়ে আসছি। আমি উঠে সায়নের হাতের দিকে তাকিয়ে সায়নের গালে ঠাস ঠাস করে চর বসিয়ে দিলাম। মারলে কেন সিনিয়র বেবি? সায়নের হাতের দিকে তাকাতেই দেখি পুড়ে গেছে। আমি সায়নকে সাথে সাথে জড়িয়ে ধরলাম। আমি কি তোকে বলেছি আমার জন্য হাত পুড়িয়ে বিরিয়ানি রান্না করতে? হাতের কি অবস্থা করেছিস, ফোসকা পড়ে যাবে তো। তুই একটু দাঁড়া, আমি মলম নিয়ে আসছি। মলমের কোনো প্রয়োজন নেই, তোমার জন্য হাত পুড়িয়ে রান্না করলাম। কই একটু মিষ্টি মিষ্টি কথা বলবে? তা নয়তো তিলে ঠাস ঠাস করে চর বসিয়ে। এই জন্য কথায় বলে, যার জন্য করলাম চুরি সেই বলেছ। আমি তো তোকে চুরি করতে বলিনি, তুই আগ বাড়িয়ে চুরি করতে গিয়েছিস কেন? তোমার মুখে তুই তুকারি শুনতে বেমানান লাগে, প্লিজ তুই করে বলো না। ওমা, এদিকে ভূতের মুখে রাম রাম। তুই তুকারি বলা কে শুরু করেছিল শুনি? ভুলে গেছিস বাসরাতের কথা? চেনা না জানা না অপরিচিত একটা মেয়ের সাথে অভদ্রের মতো তুই তুকারি করেছিলি। বারবার বাসরাতে কথা কেন তোলো? তাকিয়ার ব্যাপারে তো সবটাই বললাম। ও হয়তো ভেবেছিল আমার বিয়ে হলে ওকে ওর প্রয়োজন অনুযায়ী টাকা দিব না, যার কারণে ও সুইসাইডের মিথ্যা নাটক করেছিল। আর সব মিলিয়ে আমার মাথায় আগুন জ্বলছিল, যার কারণে তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম। তার মানে তাকিয়া তোমার গার্লফ্রেন্ড নয়? না, ও আমার ক্লাসমেট ছিল। ওর মতো ঠকবাজ অর্থলোভী মেয়ে কখনোই আমার গার্লফ্রেন্ড হওয়ার যোগ্যতা রাখে না। আমার প্রথম প্রেম, ভালো লাগা, ভালোবাসা সাইফাতুল মুনতাহা। যদিও আমি জানি না সে আমার সিনিয়র না জুনিয়র, কালো না ফর্সা, লম্বা না খাটো। ইনফ্যাক্ট তার সাথে আমার কখনো কথাও হয়নি, কে না দেখেই ভালোবেসেছি। যদিও তার মতো এত বড় একজন লেখিকা আমার মতো সাধারণ ছেলেকে ভালোবাসবে না, তবুও তার অসাধারণ প্রতিভা, তার ব্যক্তিত্ব, তার আচরণ ব্যবহার আমাকে বাধ্য করেছে তাকে ভালোবাসতে। আমি জানি সব ভালোবাসা পূর্ণতা পায় না, তেমনি আমিও দূর থেকে তাকে ভালোবেসে যাব। তাহলে তুমি যে বলেছিলে তাকিয়া তোমার গার্লফ্রেন্ড, এমনকি আম্মুও বলেছিল। তাকিয়া সব জায়গাতে ওকে আমার গার্লফ্রেন্ড বলে পরিচয় দিত, এমনকি আমাকেও বাধ্য করেছিল ওকে আমার গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় দিতে। আমিও নিজেকে বাঁচাতে তাকিয়ার কথা অনুযায়ী চলতে বাধ্য হয়েছি। আর দুই দিন ধরে তাকিয়ার সাথে কোনো প্রকার যোগাযোগ করতে পারছি না, ওর ফোন বন্ধ। এখন এত কথা না বলে ঝটপট বিরিয়ানি খেয়ে নাও তো, ঠান্ডা হয়ে গেলে বিরিয়ানির স্বাদ পাবে না।
তুমি খেয়েছো? খাওয়ার সময় আর পেলাম কই? তাছাড়া তুমি যে কথা সাথে থাপ্পড় খাইয়েছ, এমনিতে পেট ভরে গেছে। আপাতত 1 সপ্তাহ না খেলেও চলবে। আমি তো তোমার বাবা মাকে ইচ্ছে করে মারিনি। আর আমি শিওর জানিও না আসলে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি সবটাই সাজানো নাটক। কারণ আমি নেশার ঘরে ডুবেছিলাম। তাকে আমাকে যেভাবে বলেছিল আমি সেইভাবে বিশ্বাস করে নিয়েছিলাম। সরি, আসলে আমি সত্যিটা না জেনে না বুঝে তোমাকে অনেক কথা শুনিয়েছি। আমার প্রথম থেকেই সন্দেহ ছিল আমার বাবা মায়ের মৃত্যু অ্যাক্সিডেন্ট হয়নি, তাদেরকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আর আমার ধারণাটাই সত্যি হয়েছে। সেদিন তোমার গাড়িতে আমার বাবা মায়ের অ্যাক্সিডেন্ট হয়নি। আমার মনে হয় তাকিয়া তোমাকে ঘোলের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে খাইয়েছিল, কারণ ঘোল খেলে এতটাও নেশা হয় না। এর পেছনে নিশ্চিত তাকিয়ার কোনো হাত রয়েছে, আর যেখানে তুমি শুধুমাত্র দাবার গুটি হিসেবে ব্যবহার হয়েছো। কিছুক্ষণ আগেই তো বললে আমি তোমার বাবা মায়ের খুনি, আর এখন বলছো আমি কিছু করিনি। কিন্তু তুমি এত কিছু জানলে কিভাবে? বিয়ের একদিন আগে আমার ফোন পানিতে পড়ে নষ্ট হয়ে যায়। এতদিন ফোন সার্ভিসিংয়ে ছিল। আজ যখন ফোন পুনরায় চালু করলাম, তখন এই মেসেজগুলো দেখে বুঝতে পেরেছি আমার বাবা মায়ের খুন মেসেজের অপর পাশের ব্যক্তি করেছে, আর যার সাথে তাকিয়াও জড়িত রয়েছে। দেখো, বিয়ের দিনের মেসেজে লেখা, তোমাকে আমি কিছুতেই অন্যের হাতে দিব না টিয়া পাখি। তোমাকে পাওয়ার জন্য এত পরিশ্রম করেছি, সেই পরিশ্রম কিছুতেই ব্যর্থ হতে পারে না। বিয়ের রাতের মেসেজ, আমি ব্যর্থ হয়ে গেলাম, পারলাম না বিয়েটা আটকাতে। আমি চেয়েছিলাম তোমার বিয়ে ভেঙে দেওয়ার পর সবাই যখন তোমার দিকে আঙুল তুলবে, ঠিক তখন আমি ভালো মানুষ সেজে তোমার সামনে যাব, তোমাকে বিয়ে করে আমার করে নিব। কিন্তু আমার সব প্ল্যান ভেস্তে দিয়ে কোথার থেকে যেন ওই বুড়ি তার কচি ছেলে নিয়ে উদয় হলো, আমার বুকে আগুন জ্বালিয়ে দিয়ে। তুমি হয়তো এতক্ষণে বাসরে মগ্ন হয়ে গেছো। বিশ্বাস করো পাখি, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। মনে হচ্ছে তোমার ওই জুনিয়র বরকে ঠিক সেইভাবে মৃত্যুই দেই যেইভাবে তোমার বাবা মাকে দিয়েছিলাম। আরে বাহ, এ তো দেখছি তোমার সাইকো প্রেমিক। প্রেমিকার জন্য বাবা মাকে খুন, ভাবা যায়? কত ভালোবাসে তোমাকে। এই কি সিনোর বেবি, তুমি কান্না করছো কেন? আমি তো মজা করছিলাম। দেখো, যা হবার তা তো হয়েই গিয়েছে। আমরা এখন চাইলেও আঙ্কেল আন্টিকে ফিরে নিয়ে আসতে পারবো না, কিন্তু আঙ্কেল আন্টির খুঁড়িকে বের করে ঠিক কঠিন শাস্তি দিতে পারবো। তুমি চিন্তা করো না সিনিয়র বেবি, আমি আছি তোমার সাথে। আর তাকিয়ার সাথেও আমার অনেক বোঝাপড়া বাকি আছে। এখন ঝটপট চোখের পানি মুছে তাড়াতাড়ি খেয়ে নাও তো। তুমিও তো খাওনি, আর হাতের যা অবস্থা করেছো, মনে হয় না হাত দিয়ে খেতে পারবে। হ্যাঁ করো, আমি খাইয়ে দিই। খাওয়া দাওয়া শেষ করে সায়ানের কল আসায় সায়ান বাইরে চলে গেল, আর আমি আম্মুর রুমে গিয়ে স্কুলের বিষয়ে আলোচনা করতে লাগলাম। রাতে ঘুমাতে এসে দেখলাম সায়ান সোফায় ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। বিয়ের পরের দিন থেকে আমি সায়ান একই রুমে থাকলেও একই বিছানায় থাকি না। আমি বিছানায় থাকি আর সায়ান সোফাতে। কিন্তু এখন হালকা হালকা শীত শুরু হয়েছে। সায়ানের সোফায় ঘুমানো বেশ কষ্টকর হয়ে যাবে, তাই সায়ানকে বললাম, সায়ান তুমি বিছানায় এসে পড়ো, আমি বরং সামিরার কাছে বা অন্য কোনো রুমে ঘুমিয়ে পড়ব। এত বড় একটা বিছানা থাকতে তুমি অন্য রুমে কেন যাবে সিনিয়র বেবি? তুমি যদি চাও আমরা বেশ শেয়ার করতে পারি। আয়ুষ্য, ইয়া, ফ্রিতে সার্কাস দেখতে হবে না তো? একদমই না। আজকে ট্রাউজার পরেছি, তো সার্কাস দেখানোর কোনো চান্সই নেই। ঠিক আছে, তুমি শুয়ে পড়ো। আগামীকাল আমার ফ্রিল্যান্স ক্লাস আছে। আমি বইয়ের পাতায় একটু চোখ বুলিয়ে নিই, তারপর ঘুমাতে যাব। ঠিক আছে, গুড নাইট সিনিয়র বেবি। এই দাঁড়িয়ে যাও। আবার কি হলো সিনিয়র বেবি? তুমি যে শুতে যাচ্ছ, মশারিটা কে টাঙাবে? এতদিন তো তুমি টাঙিয়েছো, তাহলে আজ প্রশ্ন উঠছে কেন? এতদিন আমি বিছানায় একা ছিলাম, তাই মশারিও আমি টাঙিয়েছি। আজকে থেকে যেহেতু তুমিও থাকবে, তাই সপ্তাহে 4 দিন আমি মশারি টাঙাবো, আর বাকি 3 দিন তুমি টাঙাবে। সো তাড়াতাড়ি মশারি টাঙিয়ে শুয়ে পড়ো। আর হ্যাঁ, তোমার মুখে যেন আর কখনো সাইফাতুল মুনতাহা নামটা না শুনি। বিয়ে হয়েছে, এখন নজর ঠিক করতে শেখো প্রিয়। আমি নজর ঠিক করব, আর তুমি ওই সাইকোটার সাথে ইটিস পিটিস করবে, তাই তো? হোয়াট ডু ইউ মিন বাই ইটিস ফিটিস? ওই সাইকোকে তো আমি ঠিক খুঁজে বের করবো। আমার থেকে বাবা মাকে কেড়ে নিয়েছে, আমাকে এতিম বানিয়ে নিয়েছে। এত সহজে ওকে আমি ছেড়ে দেবো ভাবছো?
কখনোই না। সবেমাত্র ফ্রিল্যান্সিং বইতে চোখ বুলিয়েছি, হঠাৎ মেসেজের টুং শব্দে ধ্যান ভেঙে গেল। সেই সাইকোর নাম্বার থেকে একটা মেসেজ আর একটা ছবি এসেছে। ছবিটা স্পষ্ট দেখা যাচ্ছে না। মেসেজে লেখা ছিল, টিয়া পাখি, খুব শীঘ্রই তোমাকে আমার জন্য আবারও লাল শাড়ি পরতে হবে। তোমার আর আমার মাঝে কোনো থার্ড পারসনকে আমি অ্যালাউ করব না। তোমার ওই জুনিয়র বরকেও ঠিক ওই ছবিটার মতো হাল করব। ফোনের স্ক্রিনে ছবিটা শো করার সাথে সাথেই এক পলক ছবির দিকে তাকিয়ে আমি এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে নিচে পড়ে যাই। আমার সবেমাত্র চোখ লেগে আসছিল, হঠাৎ সিনিয়র বেবি চিৎকারে তড়িঘড়ি করে উঠে দেখি সিনিয়র বেবি মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। আমি কি করব বুঝে উঠতে পারছি না। এত রাতে মমকেও ডাকা ঠিক হবে না ভেবে নিজেই সিনিয়র বেবির কাছে গেলাম। সিনিয়র বেবি, কি হলো তোমার? কিছুক্ষণ আগেও তো ভালো ছিলে, হঠাৎ কি হয়ে গেল? আমি সিনিয়র বেবির মুখে পানি ছিটা দিতে দিতে ভাবতে লাগলাম, সিনেমায় দেখতাম নায়িকারা প্রেগনেন্ট হলে অজ্ঞান হয়ে পড়ে যেত। ও মাই গড, তার মানে কি সিনিয়র বেবি প্রেগনেন্ট হয়ে গেল? আমার এমন আকাশ কুসুম ভাবনার মধ্যে সিনিয়র বেবির জ্ঞান ফিরল। সিনিয়র বেবি, ঠিক আছো তুমি? কি হয়েছিল তোমার? হঠাৎ করে জ্ঞান হারলে কেন? কাটা কাটা হাত সায়ান। কিসের কাটা হাত আর কোথায়? ওই সাইকো ওই সাইকো একটা কাটা হাতের ছবি পাঠিয়েছে। আর ওই কাটা হাত আর কারো নয়, স্বয়ং আমার আম্মুর অনামিকা আঙ্গুলে যে আংটিটা দেখছো, এইটা এইটা আমার জমানো টাকা দিয়ে আম্মু আপুর বিবাহ বার্ষিকীতে আম্মুকে আমি গিফট করেছিলাম। আমার স্পষ্ট মনে আছে, আমরা যেদিন ট্যুরে যাওয়ার জন্য বের হয়েছিলাম তখন আম্মু এই আংটিটা পরেছিল। এরপর আর কিছু বলতে পারলাম না। বলার আগেই ওই সাইকোর নাম্বার থেকে কল আসলো। আমি কল রিসিভ করতেই ফোনের অপর প্রান্ত থেকে মিহি একটা কণ্ঠস্বর ভেসে আসলো। হয়তো লোকটা ভয়েস চেঞ্জ করে কথা বলছে যাতে আমি চিনতে না পারি। টিয়া পাখি, এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছো কাটা হাতটা আমার শাশুড়ি মানে তোমার আম্মুর। বিশ্বাস করো পাখি, আমি তোমার আব্বু আম্মুকে মারতে চাইনি, কিন্তু কি করতাম বলো? ওদেরকে বারবার বোঝানোর পরেও তারা বুঝতে চায়নি। তারা তো তোমাকে আমার হাতে দিতে চায়নি, তাই তো তাদেরকে করুণ পরিস্থিতির শিকার হতে হলো। খুব শীঘ্রই তোমার ওই জুনিয়র বরের ও এমন অবস্থা হবে। তোমার আর আমার মাঝে যে আসবে তার ঠিক ওই অবস্থাই হবে। কে আপনি? কাপুরুষের মতো লুকিয়ে রয়েছেন কেন? সাহস থাকলে সামনে এসে চোখে চোখ রেখে কথা বলুন, আমিও আপনার সাহস দেখতে চাই। উপস পাখি, তোমার সেই রাগ জেদ ঠিক আগের মতোই রয়ে গেছে। আসবো তো পাখি, খুব শীঘ্রই তোমার সামনে আসবো, তবে বিয়ের শেরওয়ানি মাথায় পাগড়ি পরে। কিন্তু তার আগে তোমার জুনিয়র বরকে তার নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে হবে তো। তোর সেই চাওয়া কখনোই পূরণ হবে না। সায়নের গায়ে হাত তোলা তো দূরের কথা, ওর দিকে তাকিয়ে দেখ। ট্রাস্ট মি, আমি তো চোখ তুলে নিয়ে লুডো খেলবো। হা 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 হা, আমি তো ভয় পেয়েছি পাখি। জুনিয়র বরের প্রতি এত ভালোবাসা, ও মাগো টুরু লাভ। এটুকু বলেই টুট টুট শব্দ করে কল কেটে গেল। সিনিয়র বেবি, কি ব্যাপার বলো তো? আমাকে ভালো টালো বেশি বেলে নাকি? আমাকে মারার কথা বলতেই এত হাইপার হয়ে গেল যে? সায়নের প্রশ্নের উত্তর না দিয়ে চুপচাপ গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। সিনিয়র বেবি, কথা বলছো না কেন? শরীর খারাপ লাগছে? মমকে ডেকে দিব? তার কোনো প্রয়োজন নেই, তুমি শুয়ে পড়ো। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সিনিয়র বেবিকে নিজের বুকে টেনে নিয়ে মাথায় বিলি কেটে দিতে শুরু করলাম। কুয়াশা বাচ্চাদের মতো আমার বুকে গুটিসুটি মেরে শুয়ে রইল। নিজের থেকে 2 বছরের জুনিয়র ছেলের বুকেই তার পরম শান্তির জায়গা, একমাত্র আশ্রয়স্থল মনে হচ্ছে। কেটে গেছে 2 মাস। এই 2 মাসে সায়নের সাথে আমার সম্পর্ক একটু স্বাভাবিক হয়েছে। সায়ন সবসময় চায় আমাকে হাসি খুশি দেখতে, আমাকে হুটহাট ফুচকা বিরিয়ানি রান্না করে সারপ্রাইজ দিতে। আমিও চাইছি অন্য 5টা দাম্পত্যের মতো স্বাভাবিকভাবেই সংসার করতে। কিন্তু যতবারই সায়নের সাথে স্বাভাবিক হতে চাই ততবারই সায়নকে হারানোর ভয় জেগে বসে। ওই সাইকোটাকে এই 2 মাসে 1000 বার চেষ্টা করেছি খোঁজার, কিন্তু ফলাফল শূন্য। খুবই চতুর একটা লোক ওই সাইকোটা, যে নাম্বার দিয়ে ফোন করে মেসেজ করে সেই সিম কার্ডটা রেজিস্ট্রেশন করা না, যার কারণে লোকেশনও ট্রেস করা যাচ্ছে না। তবুও আমি সায়ন চেষ্টা করেছি খুব শীঘ্রই সাইকোটার পর্ব শেষ করে আমাদের অপূর্ণ ভালোবাসার পূর্ণটা দেওয়ার।
হ্যাঁ, সায়ান আর আমি দুজন দুজনকে এই 2 মাসে ভালোবেসে ফেলেছি। একে অপরের প্রতি কেয়ারিং, মজা, খুনসুটি, ঝগড়ার মাঝে কখন যে দুজন দুজনকে ভালোবেসে ফেলেছি কেউই বুঝতে পারছি না। কিন্তু কোনো এক অজানা কারণে কেউ কাউকে আমাদের ভালোবাসার কথা জানাতে পারছি না। ডিসেম্বর মাসে শুরু হয়েছে, সেই সাথে শুরু হয়েছে আমার স্কুলে পরীক্ষা। আজ আমার পরীক্ষার হলে ডিউটি রয়েছে। আম্মুর একটু শরীর খারাপ থাকার কারণে আমি ফজরের নামাজ শেষ করেই কিচেনে চলে আসলাম সকালের নাস্তা রেডি করার জন্য। অবশ্য সামিরাও এসেছে আমাকে রান্নার কাজে হেল্প করার জন্য। কারোর মুখে কোনো কথা নেই, দুজনেই দুজনের মতো কাজ করছি। নীরবতা ভেঙে সামিরা বলল, আপু একটা কথা বলবো? হ্যাঁ বলো। আই এম ইন লাভ আপু। হোয়াট? এইটুকু বয়সে লাভ? তো কে সেই ভাগ্যবান পুরুষ যে কিনা এতটুকু বয়সে আমার অন্তের মন হরণ করে নিল? মিনহাজ স্যার। হ্যাভ ইউ গন ম্যাড? মিনহাজ স্যার আর তোমার বয়সের পার্থক্য জানো? ভালোবাসা কখনো বয়স দেখে হয় না আপু। ভাইয়াও তো তোমার থেকে 2 বছরের জুনিয়র, কিন্তু আমি তোমার চোখে ভাইয়ার জন্য অসীম ভালোবাসা দেখেছি। আমার সাথে তোমার তুলনা করছো কেন সামিরা? মিনহাজ স্যার তোমার টিচার হয়, তুমি কিভাবে পারলে ছাত্রী হয়ে টিচারের প্রেমে পড়তে? তাছাড়া আম্মু কখনো এই সম্পর্ক মেনে নেবে না। এমনকি স্কুলে শাশুড়ি, জামাই, বৌমা ব্যাপারটা কেমন দৃষ্টিকটু দেখায়। আম্মু তো কিছুদিন পরেই অবসরে চলে যাবে। আমারও এসএসসি পরীক্ষা শেষ হলে আমি ওই স্কুল থেকে চলে আসব। তখন তো আমাদের টিচার স্টুডেন্টের সম্পর্ক থাকবে না। আমি তো তোমার কাছে এতদিন কিছুই চাইনি। প্লিজ আপু, আমার এই চাওয়াটুকু পূরণ করো। ঠিক আছে, দেখছি আমি কি করা যায়। লাভ ইউ আপু। লাভ ইউ টু। রান্নার পর্ব শেষ করে সকাল সকাল নাস্তা সেরে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছি। এমন সময় সায়ান এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে। ব্যাপারটা আমি এনজয় করলেও সায়ানকে বুঝতে না দিয়ে গরম চোখে বললাম, সায়ান কি শুরু করেছ? দেখছো তো রেডি হচ্ছি। ইদানিং তোমার না খুব সাহস বেড়ে গেছে। আমি যে তোমার সিনিয়র, এটা কি তুমি ভুলে গিয়েছো? সিনিয়র হও বা জুনিয়র হও, তুমি আমার বিয়ে করাবো। আমার অধিকার আছে তোমাকে হাক করার। আমি আমার বউকে হাক করছি, অন্য কাউকে তো করিনি। কি আর করবো বলো? ঘরে এত সুন্দরী বউ দেখলে শুধু আদর করতে মন চায়। অবশ্য তুমি যদি চাও, সাইফাতুল মুনতাহাকে পটিয়ে তার সাথে বাকি কথাটুকু আর সম্পূর্ণ করতে পারলাম না। তার আগে কুয়াশা আমার গাল চেপে ধরে বলল, আর একবার যদি তোমার মুখে সাইফাতুল মুনতাহা নামটা শুনেছি, তোমার ঠ্যাং ভেঙে রুমে বসিয়ে রাখবো, বলে দিলাম। তাহলে ভালোবাসি কথাটা বলে দাও। সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। তাহলে কি ধরে নিব তুমি আমাকে ভালোবাসো সিনিয়র বেবি? আমি কোনো রেসপন্স না করে স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম। 10টা থেকে পরীক্ষা শুরু হবে, কিন্তু খাতার ফর্মালিটি পূরণ করার জন্য 9টা 45-এই সময় খাতা দিয়ে দেওয়া হয়েছে। যথারীতি 10টা থেকে 1টা পর্যন্ত ডিউটি শেষ করে অনেক ক্লান্ত থাকায় ক্যান্টিনে চলে গেলাম। কিন্তু ক্যান্টিনে গিয়ে এতদিন পরে আবার তাকিয়ার দেখা পাবো ভাবিনি। আর আশ্চর্য করা বিষয় হলো, তাকিয়ার সাথে একটা হুডি পরার লোক রয়েছে। যদিও এখন ডিসেম্বর মাস, তবুও শীতের তেমন তীব্রতা নেই। সারাক্ষণ হুডি পরে চোখ মুখ ঢেকে রাখার মতো শীত এখনো আসেনি। তাহলে কি এই হুডি পরা লোকটা কোনোভাবে নিজেকে আড়াল করতে চাইছে? আমি ভাবতে লাগলাম, এই লোকটাই সেই সাইকো নয় তো, যাকে আমি দীর্ঘ 2 মাস ধরে খুঁজছি। কি হতে পারে এই সাইকোট লোকটা?